গল্পের শুরুতে দেখা যাচ্ছে রূপাই আর রেহান তো থানায় চলে এসেছে। ঈশায়ন এবার মিশকাকে বলছে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন, যাও রূপাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাও। ছোটো কাকি, তোমাকেও বলছি, তুমিও রূপাইয়ের কাছে ক্ষমা চাও। যদি কেসটা না তুলে নেয় না, তাহলে কিন্তু তোমাদের দুজনে জেল অবধারিত, কেউ আটকাতে পারবে না। তাই যা বলছি সেটা শোনো, ক্ষমা চেয়ে নাও। মানসী তো এবার রূপাইয়ের কাছে গিয়ে নাটক করছে আর বলছে, রূপাই দেখো, আমি তো তোমার মায়ের বয়সী, তাই না? তুমি এইভাবে আমাকে জেল খাটাবে? বলো, তুমি আমার হয়ে কেসটা তুলে নাও না প্লিজ। নেবে তো বলো, তুমি কেসটা তুলে নাও না। অন্যদিকে দেখা যাচ্ছে মিশকা তো হ্যাঁকাতে, মিশকা তো কিছুতেই রূপাইয়ের কাছে ক্ষমা চাইতে চাইছে না। ঈশায়ন মিশকাকে বলছে, মিশকা তুমি কিন্তু যাও বলে দিচ্ছে, ছোটকাই কিন্তু ক্ষমা চেয়ে নিল, আর তুমি তো ভুল করেছো, এটা তো স্বীকার করতেই হবে। ঈশায়ন তো বারবার করে ক্ষমা চাইতে বলছে, কিন্তু মিশকা তো হ্যাঁকাতের মতন দাঁড়িয়ে আছে। ঈশায়ন এবার কি করবে, রূপাইয়ের কাছে হাত জোর করে বলছে, রূপাই আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। রূপাই এবার ঈশায়নের হাত ধরে বলছে, দাদা তুমি কেন এসব করছো? আমি তো এমনিতেই কেসটা তুলে নিতাম, আমি আমার বাড়ির লোকজনদের জেল খাটাতাম না। মানুষই তো এবার কথাটা শুনে খুব আনন্দ পায়, রূপাইকে জড়িয়ে ধরে বলছে যে আমি জানতাম তো আমাদের মিষ্টি মেয়ে রূপাই। কে বলেছে রূপাই বাজে মেয়ে? রূপাই তো খুব ভালো মেয়ে, আমি জানতাম রূপাই কেসটা তুলে নেবে। এই বলেই তো মানসী রূপাইকে খুব তেল দিচ্ছে। রূপাই এবার মানসী আর মিশকাকে বলছে, তোমাদের দুজনকে না একবার থানায় ঘুরে যাওয়া উচিত ছিল। তোমাদেরও বোঝা উচিত যে আমার মান সম্মান নিয়ে খেলা মানে এই মল্লিক বাড়ির মান সম্মান নিয়েও খেলা করা, কারণ আমিও এই মল্লিক বাড়িরই বউ। এই সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখা যেমন আমার কর্তব্য, তেমন তোমাদের দুজনেরও। আজকে যদি তোমরা জেল খাটতে, তাহলে এই মল্লিক বাড়ির মান সম্মানটা থাকতো? জেঠু, কাকিমণি, ঠাম্মা সকলের মান সম্মানটা পুরো ডুবে যেত। আমি যখন সেটা হতে দিইনি, এই বাড়ির মান সম্মানটা রক্ষা করেছি, তাই আজ থেকে আমার আর আমার বাপের বাড়িরও মান সম্মানটা রক্ষা করার দায়িত্ব তোমাদের। আবার যদি আমার পেছনে কাঠি করবার চেষ্টা করেন, তাহলে এই যে থানায় একবার ঘুরে গেলেন না, এইটার কথা বারবার করে মাথায় আনবেন। নিষ্কা তখন মনে মনে বলছে যে, কথায় বলে না, হাতি পাঁকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর তুমি আমাদের তো এখন সেই লাথিটাই মারছো, তাই না? তোমার পাটা না আমি একদিন ভেঙে দেবো। রূপাই এবার সৌম্যকে বলছে, আমি যে কেসটা উইথড্রল করে নিয়েছি সেটা জেঠুমণিকে একবার জানিয়ে দিও, জেঠুমণি হয়তো খুব চিন্তা করছে। সৌম্য তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি জানিয়ে দেবো। মিশকা এবার মনে মনে বলছে, এই রূপাইয়ের জন্য আমি আজকে আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের সামনে ছোট হয়েছি, তাই এই রূপাইকে তো আমি কিছুতেই ছাড়বো না। কাকিমণি তো ভীতু, কাকিমণি কিছু করবে না আমি জানি, কিন্তু যা করবার আমি করব। আমি তোমার জীবনটাকে নরক করে দেবো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, রূপাই, রেহান সকলে তো যে যে যার বাড়িতে চলে গেছে। দেখা যাচ্ছে একটা সুটকেসের মধ্যে রূপাই তো নিজের সব শাড়ি, জামাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছে। রেহান তো সেটা দেখেই অবাক। রেহান এবার রূপাইকে বলছে, রূপাই তুমি এসব জামা কাপড় গুছিয়ে কোথায় যাচ্ছ? তুমি আবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ না তো? রূপাই তখন রেহানকে বলছে, আমি আবার বাড়ি ছেড়ে কোথায় যাব? রেহান তো এবার রূপাইকে ধরে বলছে, রূপাই তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায় যাচ্ছ বলো আগে। রূপাই তখন রেহানকে বলছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, আমার বাপের বাড়ির লোকরা কি ভাবে জানো? আমি হয়তো আমার শ্বশুর বাড়িতে খুব সুখে আছি, কিন্তু ওরা তো আর জানে না যে ভগবান আমার কপালে কোনো সুখই লেখেনি। আমি এসব কথা বলে তাদেরকে টেনশনে ফেলতেও চাই না। আমি এই বাড়িরই বউ, আর আমি তাই এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এই বাড়িতে থেকেই বউয়ের সমস্ত কর্তব্য পালন করব। কিন্তু এই ঘরটাতে আমি আর থাকবো না, আমি এখন সিঁড়ির নিচের ওই গেস্ট রুমটাতেই থাকবো। দয়া করে আর আমাকে এই ঘরটাতে থাকতে বলবেন না। এখান থেকে এবার রূপাইয়ের হাতটা ধরেছে, রূপাইকে বলছে, কেন থাকতে বলবো না তুমি বলো? রূপাই তুমি আমার কথাটা শোনো, আমি জানি না তুমি সেদিন রাতে কি দেখেছিলে, কিন্তু সেদিন রাতে আমি মধুর ঘরে কি করে পৌঁছালাম সেটা আমারও দ্বন্দ্ব রয়েছে মনের ভেতরে। আমি নিজেও জানি না ওদিন রাতে কি হয়েছিল। রূপাই তো এবার রেহানকে বলছে, আপনার মনে দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটাকে আমি কি করে অবিশ্বাস করব? আমাকে না নিজের মধ্যে নিজে অপরাধ বোধ মনে হচ্ছে। জানেন, কোনো স্ত্রী যদি আর নিজের বরকে অত রাতে অন্য মেয়ের ঘরে দেখে, এটা কতটা কষ্টকর। আপনি বলতেই পারেন যে আমার আর আপনার মধ্যে সম্পর্কটা অন্য কোনো স্বামী স্ত্রী সম্পর্কের মতন নয়, আপনার আর আপনার মধ্যে কোনোদিনও কোনো মিলমিশ হবে না, কিন্তু তারপরেও আমার মধ্যে যে অপমান বা কষ্টবোধটা হচ্ছে না, তারপর এই ঘরটাতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। এখানে এবার রূপাইকে বারবার করে বলছে, রূপাই আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু তারপরেও বলছি তুমি এই ঘরটা ছেড়ে যেও না। তুমি এই ঘরটা ছেড়ে গেলে অনেক প্রশ্ন উঠবে, অনেক জল ঘোলা হবে। রূপাই তখনই রেহানকে বলছে, কোনো প্রশ্ন ওঠার আগেই আমি মাকে বলে দিয়েছি যে আমি কিছুদিন সিঁড়ির নিচের গেস্ট রুমটাতে থাকবো, আর মা জেঠুমনিকে বলে দিয়েছে। একটা কথা, আজকের পর থেকে না আপনাকে আমার কোনো দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে না। আপনি এবার নিজের সুন্দর জীবনটাকে গুছিয়ে নিন। আর সত্যিই তো এরকম একটা অ্যাক্সিডেন্টালি বিয়েটাকে আপনি কতদিন আর দম আটকে পড়ে থাকবেন? আপনাকেও তো নিজের সুখ শান্তিটা খুঁজতে হবে, আর সেই সুখ শান্তিটা যদি মধু ম্যাডামই হয় তাহলে সেটাই সই। আপনি আর নিজেকে না প্লিজ কষ্ট দেবেন না, আপনার যেটা মন চায় আপনি সেটাই করুন।
রূপাই তো এই বলেই যখন ওখান থেকে চলে যেতে যাবে, রেহান তো রূপাইয়ের গেটটা আটকায়। রূপাইকে বলছে, রূপাই তুমি কি জানো, তুমি জানো আমার সুখ কোথায়, আমার শান্তি কোথায়, আমার ভালো মন্দ কিছু জানার চেষ্টা করেছো, তুমি বোঝার চেষ্টা করেছো? রূপাই তখন বলছে, সেই সুযোগ না আপনি কোনোদিনও আমাকে দেননি। আপনার কিসে ভালো লাগে, আপনার কিসে খারাপ লাগে সেটা বোঝার কোনোদিনও আমাকে সুযোগই করে দেননি। আপনার মনের কথা কোনোদিনও আমার সঙ্গে ভাগ করে নেননি। কেন করেননি জানেন? কারণ আপনি আমার থেকে কোনো কিছু আশাই করেননি। আমার প্রতি আপনার এক্সপেকটেশন পুরো জিরো। সেই জন্যই কালকে রাত্রে এই ঘটনাটা ঘটেছে। আজকে আমি সকালবেলা ভেবেছিলাম যে বাসটা নিয়ে বেরিয়ে পড়বো, কিন্তু তারপর মনে হলো বাস নিয়ে বেরোনোর থেকে এই ঘর থেকে বেরিয়ে যাওয়া আমার কাছে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই বলেই তো রূপাই সুটকেসটা নিয়ে ঘর থেকে বেরিয়ে ডং ডং করে চলে যাচ্ছে। রেহান তো রূপাইয়ের পেছন পেছন ছুটছে, রূপাইকে বলছে, রূপাই আমার কথাটা শোনো রূপাই। তখনই তো সেখানে রূপাই আর রেহানকে দেখে বিশায়ন ছুটে আসে। বিশায়ন তো রেহানকে বলছে, রূপাই এরকম সুটকেস নিয়ে কোথায় যাচ্ছে, ওর কি হয়েছে? রূপাই তখনই বিশায়নকে বলছে যে কিছু হয়নি দাদা, আমি কিছুদিন ওই সিঁড়ির নিচের গেস্ট রুমটাতে থাকবো। এই তো রূপাই ওখান থেকে চলে যায়, রেহানও রূপাইয়ের পেছন পেছন চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে মিশকা কাউকে যেন একজনকে ফোন করে বলছে, আমার না একজন স্মার্ট ছেলে লাগবে যে রূপাইকে ভালো করে টাইট দিতে পারবে। রূপাইদের বস্তিতে রোজ দিন ওর যাতায়াতও আছে, তার জন্য যত টাকা লাগে আমি দেব। তখনই তো ওই ঘরে বিশায়ন চলে আসে। বিশায়ন এসেই মিশকার কথাগুলো শুনে নিয়ে বলছে যে কাকে টাকা দেবে। মিশকা তো এবার ভয় পেয়ে যায়। বিশায়ন তো এবার ঘরের ভেতরে ঢুকেই মিশকাকে বলছে, কাকে টাকা দেবে বলছিলে তুমি ফোনে? মিশকা এবার নাটক করতে করতে বলছে যে অনলাইনে একটা জিনিস পাচ্ছিলাম না, ফ্রেন্ডকে বললাম, সে আনিয়ে দেবে, আমি তাকে টাকা দেবো। বিশায়ন তখন বলছে, তাই বলো তো, গতকালের পর থেকে তোমার কোন কথাটা যে বিশ্বাস করবো আর কোনটা যে করবো না সেটা বুঝতেই পারছি না। মিশকা তখন বিশায়নকে বলছে যে তাহলে জামিনটা না করাতেই পারতে, জেলের ভেতরেই থাকতাম। বিশায়ন তখন মিশকাকে বলছে, তুমি না এত বড় বড় কথা বলো না, তুমি আর কাকি মিলে যা কাজটা করেছো না, আমি কেন আমাদের বাড়ির কোনো লোকই সেটা ধারণা আর কল্পনাও করতে পারেনি। তুমি আর কাকি কিন্তু এই বাড়িরই বউ, তোমরা দুজন বউ হয়ে আর এক বউকে কিভাবে যে কিডন্যাপ করে স্টোর রুমে ফেলে রাখো সেটাই আমি ধারণা করতে পারছি না। আমি বুঝতে পারছি না সেই কারণে কি রূপাই আর রেহানের মধ্যে অশান্তি হয়েছে। তুমি কি কিছু জানো? রূপাই এখন নিজের ঘর ছেড়ে গেস্ট রুমে গিয়ে থাকছে। মিশকা তুমি জানো ওদের মধ্যে কি হয়েছে? মিশকা তখন মনে মনে বলছে, তার মানে ওষুধে কাজ হয়েছে। মিশকা এবার নাটক করতে করতে বিশায়নকে বলছে, তুমি আমাকে কেন এই প্রশ্নটা করছো বলো তো? তুমি বুঝতে পারছো না রেহান রূপাইকে পাত্তা পর্যন্ত দেয় না? তুমি তো একজন এত বড় ডাক্তার, তাই জন্য রেহান ভয়ে কিছু বলতে পারছে না। শোনো, রেহান যেমন রূপাইকে একদম পাত্তা দেয় না, সেরকম আমারও কিন্তু রূপাইকে একদম পছন্দ না। তুমি না কোনোদিনও ওই রূপাইয়ের কথা আমাকে বলবে না। এখন তো শুধু ওদের মধ্যে ঘর আলাদা হয়েছে, পরে দেখো না আরো কত কি আলাদা হয়ে যায়। এই বলেই তো মিশকা ওখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। রূপাই তো রান্নাঘরে খুব তাড়াহুড়ো করে রান্না করছে। জেঠু এবার নিচে আসে। জেঠু রূপাইকে দেখে মনে মনে বলছে, এত ভালো একটা মেয়ের সঙ্গে এই বাড়ির লোকেরা এত খারাপ ব্যবহার করে চলেছে। রূপাই এবার জেঠুকে দেখতে পায়। রূপাই জেঠুমণিকে চিৎকার করে বলছে যে, জেঠুমণি আপনি চলে এসেছেন, বসুন, আমি চা দিচ্ছি এক্ষুনি। রূপাই তো এবার ছুটে ছুটে জেঠুমণির জন্য চাও নিয়ে আসে। জেঠুমণিকে বলছে, জেঠুমণি সকাল সকাল কিন্তু টিফিনও রেডি আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও, তোমার তো আবার ওষুধ আছে। জেঠু তো এবার রূপাইকে বলছে, তুমি নিজে খেয়েছো, আমি নয় পরে খাবো, তোমার মুখ চোখের অবস্থাটা কিরকম হয়েছে দেখেছো? সকলের জন্য যদি তুমি এতটা ভাবো তাহলে নিজের কথা কখন ভাববে শুনি? ইঞ্জিন তৈরি, স্বপ্ন, ভাবনা সবকিছু ভুলে গেছো? আমি কিন্তু ভুলিনি। আমি না তোমার জন্য একজনের সঙ্গে কথা বলেছি, সে তো তার নিজের বড় গ্যারেজটা ছেড়ে দিতে রাজি হয়ে গেছে তোমার মেশিন তৈরি করবার জন্য। তুমি যদি বলো আমি ওটাকে তোমার কাজের উপযুক্ত করে তুলবো। আর তোমার আর কি কি দরকার আছে সেইগুলো তো তোমাকে আমাকে বলতে হবে তো। আচ্ছা যদি তুমি শুরুই না করো তাহলে আমি কি করে তোমাকে সাহায্য করবো বলো তো? তোমার নিজের জমিটা কিন্তু তোমাকে নিজেই তৈরি করতে হবে রূপাই, আর কিন্তু কেউ তৈরি করে দেবে না। রূপাই তখন জেঠুকে বলছে, জেঠু দিন না এই পিকনিকের গোলমালে কাজটা করে ওঠা হয়নি, এবার আমি খুব শিগগিরই ওই মেশিনটা তৈরি করার কাজে লেগে পড়বো। আর ওটা তো আমার স্বপ্ন, আমি সব কিছু ছেড়ে দিলেও আমার স্বপ্নটাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রূপাই আর রেহান কি আলাদা হয়ে গেল পুরোপুরির জন্য? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।